বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের। উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না, বলছেন রিজওয়ানা। জানাবো 20 বছরের রপ্তানি আয়ের অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে, 8,000 কোটি টাকা উধাও। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের। বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে 4 ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না ভারতের ব্যবসায়ীরা। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের যে 4টি পণ্যের উপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো হলো পাট ও পাট জাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নতুন এই বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয় তার 1% কাছাকাছি যায় সমুদ্রপথে, বাকিটা স্থলপথে রপ্তানি হয়। ফলে বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত। এর আগে গত 27 জুন আরেক প্রজ্ঞাপনে ডিজিএফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেওয়া ওই সব পণ্যের মধ্যে ছিল কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এর সঙ্গে নতুন করে আরও 4 ধরনের পণ্য যোগ হলো মঙ্গলবার থেকে। উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না, বলছেন রিজওয়ানা। সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ, ক্ষতবিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি। এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগের 4 বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়ে পারলাম না। সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হয়, বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম। তিনি বলেন, শুনলাম এই পাথরগুলো নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কেন? কারো কাছে কোনো পরিসংখ্যান নেই, অথচ পরিসংখ্যান বলছে দেশের চাহিদা মাত্র 6 ভাগ পূরণ হয় এই পাথরগুলো তুলে, বাকি 94 ভাগে আমদানি করতে হয়। 94 ভাগ আমদানি করতে পারলে বাকি 6 ভাগ কেন পারলাম না? তিনি আরো বলেন, কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ইকো ট্যুরিজম দেখি, কেন আমরা জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? আমরা যেমন সৌন্দর্যমণ্ডিত জাফলং দেখেছি, কেন নতুন প্রজন্ম সেই জাফলং দেখতে পারলো না? সেখানে আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। উপদেষ্টা বলেন, সিলেটে 2 জন উপদেষ্টা গেলাম, সেখানে পাথর তুলতে সর্বদলীয় ঐক্য দেখলাম। আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়ে পারছি না। জাফলং রক্ষা করব বলে কোনো ঐক্য দেখলাম না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। জাফলংটা ধ্বংস করে দিয়ে কিসের উন্নয়ন, কার উন্নয়ন হচ্ছে? আমরা যদি পাথর না তুলে ইকো ট্যুরিজম করি, হিসাব করে দেখুন পাথর তুলে কত আয় হয় আর ইকো ট্যুরিজম থেকে কত আয় হয়। এই কম্পারেটিভ অ্যানালাইসিস কি কেউ করেছে? একজন ডিসি বলেছিলেন, ইকো ট্যুরিজম আমরা পাথর তোলা থেকে বেশি আয় করতে পারবো। একটা মানুষ সারাদিন পানিতে নেমে পাথর তোলেন, এটাকে আপনার এমপ্লয়মেন্ট বলেন, এটা এক্সপ্লয়মেন্টেশন। এটা একদম ক্লিয়ার কেস অফ এক্সপ্লয়েটেশন। কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দাদের অনেকে বলেছেন, গত বছরের 5ই আগস্টের পর থেকে এখানে দিনে ও রাতে লুটপাট চলছে। প্রতি রাতে অন্তত শতাধিক গাড়ি পাথর কোম্পানিগঞ্জ থেকে বের হয়ে যেতে দেখেছেন এলাকাবাসী। 20 বছরের রপ্তানি আয়ের অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে, 8,000 কোটি টাকা উধাও। খেলাফি ঋণ হিসেবে 4টি ব্যাংক দেশীয় শিল্প প্রতিষ্ঠান কেয়া কসমেটিক্স লিমিটেড এর কাছে প্রায় 2700 কোটি টাকা পাওনা। অপরদিকে রপ্তানি আয় 66 কোটি মার্কিন ডলার ওই ব্যাংকগুলোর পক্ষ থেকে কেয়া গ্রুপের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা করেছেনি, কারণ এখনো পর্যন্ত এই বিপুল অঙ্কের অর্থের কোনো অস্তিত্ব নেই এসব ব্যাংকে। অর্থাৎ এরকমও উধাও হয়ে গেছে এই অর্থ। বিপুল অঙ্কের পাওনা নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক এবং কেয়া গ্রুপ থেকে অপরের কাছে দাবি করে আসছে, তবে বকেয়া না পেয়ে কেয়া গ্রুপকে খেলাফির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে অ্যাকাউন্টে রপ্তানির অর্থ জমা না হওয়ায় ঘটনা তদন্ত চেয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে চিঠি দিয়েছে শিল্প প্রতিষ্ঠানটি। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের নির্বাহী কর্মকর্তাকেও চিঠি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের ধারণা, ব্যাংকগুলোর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে 20 বছরের বিভিন্ন সময়ে এই অনিয়মের ঘটনা ঘটে। খবর সংশ্লিষ্ট সূত্রে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কেয়া গ্রুপ প্রথম দফায় উল্লেখিত সমস্যা তুলে ধরে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কেয়া গ্রুপের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রথম দফার চিঠিতে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণে আমরা এবার ঘটনা তদন্ত চেয়ে চিঠি দিয়েছি। আশা করছি প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অর্থ
মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক গুরুত্ব সহকারে নির্দেশ দেবে। সূত্র মতে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত করতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটি নিরীক্ষা ফার্ম নিয়োগ নিয়েছে, যাদের কার্যক্রম চলমান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে লেখা চিঠিতে কেয়া গ্রুপ বলেছে, রপ্তানি আয়ের বিপুল অঙ্কের ডলার এফসি অ্যাকাউন্টে জমা না করায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। সেখানে কর্মরত প্রায় 15,000 শ্রমিক ও কর্মীর মধ্যে অর্থাৎ যার মধ্যে 1,000 জন প্রতিবন্ধী কর্মী বেকার হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। বিষয়টি শ্রম মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রায় 50,000 শেয়ার হোল্ডার তাদের বিনিয়োগের বিশাল ক্ষতির সম্মুখীন হবেন বলে উল্লেখ করে বিএসইসি এবং এফআরসির চেয়ারম্যানকে অবহিত করা হয়। ওই চিঠিতে কেয়া গ্রুপের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত চাওয়ার ব্যাংকগুলোর সব ধরনের সুবিধা কার্যক্রম কেয়া গ্রুপের সঙ্গে বন্ধ করে দিয়েছে, অথচ ব্যাংকগুলোর কাছে এই প্রতিষ্ঠানের পর্যাপ্ত বন্ধক আছে। আর্থিক প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগের কারণে রপ্তানি আয় বন্ধ হয়ে প্রতি মাসে গড়ে $1 কোটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে দেশের রিজার্ভ। যদিও এই সংকটকালে রিজার্ভ বৃদ্ধি খুবই প্রয়োজন। জানতে চাইলে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান বলেন, আমাদের রপ্তানি আয় $66 কোটি সংশ্লিষ্ট ব্যাংক আমাদের এফসি অ্যাকাউন্টে ট্রান্সফার করেনি। এটি করে দিলে ব্যাংকের পাওনা প্রায় 2700 কোটি টাকার দায় থাকবে না। তিনি আরও বলেন, ব্যাংক হিসেবে গরমিল করেছে। এটি বাংলাদেশ ব্যাংক এবং সমগ্র দেশের মোট ডলার হিসাবের জন্য গুরুতর হুমকি। আমার রপ্তানি আয় সম্পূর্ণ ডলার এফসি অ্যাকাউন্টে জমা করতে ব্যর্থতার কারণ ব্যাংকগুলো B2B আমদানি পরিশোধের জন্য ফোর্স লোন এবং পরবর্তী সময়ে টার্ম লোনে কনভার্ট করে এর সুষ্ঠু তদন্ত চাই। কারণ ব্যাংকের ভুলের কারণে আজ কোম্পানি ঋণখেলাপি এবং কোম্পানি ও দেশ অর্জিত বৈদেশিক মুনাফা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে লেখা চিঠিতে বলা হয়, সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে 2004 থেকে 2023 সাল পর্যন্ত কেয়া কসমেটিক্স বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মোট বিদেশে পণ্য রপ্তানি করেছে $101 কোটি 96 লাখ মার্কিন ডলারের। ব্যাংক এই রপ্তানি পুরো অর্থ আদায় করলেও $39 কোটি 46 লাখ মার্কিন ডলার কোম্পানির এফসি অ্যাকাউন্টে জমা করেনি। এই পণ্য রপ্তানির বিপরীতে B2B আমদানি ছিল $80 কোটি। ব্যাংক এই $80 কোটি হিসাবটি ফোর্স লোন সৃষ্টি এবং পরবর্তী সময়ে মেয়াদি ঋণ সৃষ্টি করে। এ প্রসঙ্গে সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তার পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান জানান, ব্যাংক অডিট করে দেখছে এ ধরনের ঘটনা ঘটেনি। সর্বশেষ বিএসইসি এ বিষয়ে একটি অডিট ফার্মকে তদন্তের জন্য নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে অডিট শেষ করেছে, কিন্তু রিপোর্ট এখনো জমা দেয়নি। রিপোর্টটি পেলে আমরা বুঝতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া ওই চিঠিতে আরও বলা হয়, 2007 থেকে 2023 সাল পর্যন্ত পূবালী ব্যাংকের মাধ্যমে কেয়া গ্রুপ 20 কোটি 19 লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। ব্যাংক সে অর্থ আদায় করলেও কোম্পানির এফসি অ্যাকাউন্টে কোনো অর্থ জমা করেনি। এই পণ্য রপ্তানির বিপরীতে B2B আমদানি ছিল $5.32 কোটি। এই হিসাবটি ব্যাংকের পক্ষ থেকে ফোর্স লোন সৃষ্টি এবং পরে মেয়াদি ঋণ সৃষ্টি করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।